আসসালামু আলাইকুম আমার প্রিয় ও খুব কাছের মানুষজন কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি, রান্নাঘরে শেষ করব। তার মানে রান্নাঘরে আজকে যা যা কাজ করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই অনুরোধ করব, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। পুরো বাসাটার মধ্যে রান্নাঘরটা আমার খুবই পছন্দের একটা জায়গা, যেখানে আমি আমার সারাদিনের অনেকটা বেলা পার করি। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাজ করেও মনে শান্তি পাই। বেশি দিন না, রান্নাঘরটা যদি 2-4 দিন পরিষ্কার না করা হয় সবকিছু কেমন জানে এলোমেলো হয়ে যায়, তারপর একটু তেল কাজটা হয়ে যায়। আমরা যেহেতু রান্না করি চুলার আশপাশটাতে তেল কিন্তু বেশি পড়ে, দেখতে কিন্তু খুব বাজে লাগে। আমরা রান্নার পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার করে নিলে তেলটা কিন্তু বসে না। অনেক সময় দেখবেন অনেকেই চুলার আশপাশ পরিষ্কার করে না, তেলে কিন্তু এই জায়গাটা অনেক জাম হয়ে থাকে, সেটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে। আমরা চেষ্টা করব রান্নার পাশাপাশি যে তেলগুলো ছিটে সেটা পরিষ্কার করার। তারপরও মাসে একবার হলেও রান্নাঘর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে। আমরা শুধু গরম পানি বা সাবানের পানি দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর চকচকে থাকে। কাজের শুরুতে আমার শখের চুলাটাকে পরিষ্কার করে নিলাম। চুলা সম্পর্কে আমার প্রিয় রেশমি আপু জিজ্ঞেস করেছিলেন চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে বা এটা সম্পর্কে বলার জন্য। আমি আসলে আপু দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। চুলাটা যখন পরিষ্কার করতে এসেছি তোমার কথা মনে পড়লো। আমি যে চুলাটা কিনেছি প্রায় 1 বছরের কাছাকাছি, আর এটা হচ্ছে আপু গাজী ব্র্যান্ডের। চুলাটার দাম পড়েছিল 12,500 টাকা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই সার্ভিস পাচ্ছি, কোনো রকম সমস্যা দেখা দেয়নি। প্রতিটা মেয়েরই খুব ইচ্ছে থাকে তার ঘরের জিনিসগুলো তার মনের মতো হোক, তার পছন্দের মতো হোক। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হয় অনেক অনেক বেশি ভালো লাগে। আর সেই ছোট্ট ছোট্ট সুখগুলো নিয়ে আমি ভালো থাকতে চাই, বেশি কিছু আর আশা করি না। সাধ্যের মধ্যে নিজের সুখগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। চুলার উপরে যে স্টিকারটা লাগিয়েছি, কয়েকজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা আমি কোথা থেকে কিনেছি। এটা আপুরা আমি দারাজ থেকে কিনেছিলাম, হয়তো আপনারা দেখে আবার জিজ্ঞেস করতে পারেন, সেজন্য বলে দিলাম। আপনারা যদি দারাজে কিচেন স্টিকার লিখে সার্চ দেন তাহলে এই ধরনের স্টিকার পেয়ে যাবেন। আমি মনে হয় এটা লাগিয়েছি প্রায় 1-2 বছর হয়ে গেছে। ঘষা মাজা করতে করতে স্টিকারটা নষ্ট হয়ে গেছে। এইবার যে এই সময় এতটা শীত পড়বে ভাবতেও পারিনি। প্রচন্ড শীত পড়েছে, পানিতে দৌড়াই যায় না। কল ছাড়লে মনে হয় ফ্রিজ থেকে, মানে ডিপ ফ্রিজ থেকে পানি খুলেছি, এত পরিমাণে ঠান্ডা থাকে। পানি ছাড়াই রান্নাঘর পরিষ্কার করব, মানে ফাঁকিবাজি রান্নাঘর পরিষ্কার করা। তেমন বেশি ময়লাও হয়নি, আবার এখন যদি পরিষ্কার না করি তাহলে আবার পরিষ্কার করাও হবে না। এই রান্নাঘর থেকে আমি আমার পরিবারের সবার জন্য মজার মজার খাবার রান্না করি, ছোট বড় সবার জন্য। আরো একটা কারণ আছে রান্নাঘরটা পরিষ্কার করার, সেটা যদি আপনারা কেউ বলতে পারেন বা ধরতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব। যদি কেউ বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা আমি কেন রান্নাঘর পরিষ্কার করছি। আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান, আপনারা বিশ্বাস করবেন কিনা। আপনাদের এই কমেন্টগুলোর জন্য আমি আশায় থাকি। আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, আপনাদের মনের অনুভূতিগুলো আমার কাছে প্রকাশ করেন, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। সত্যি আমি আপনাদের অনেক ভালোবাসি। আমার সাধারণ দর্শক আপুরা থেকে শুরু করে আমার ইউটিউবার আপুরা যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দেন, সব সময় কমেন্ট করেন, আপনাদের নামগুলো আমার মনের ভিতরে গাঁথা থাকে। মন থেকে আপনাদের জন্য সব সময় দোয়ার ভালোবাসা থাকবে। আমি ইউটিউবে থাকি আর না থাকি, এই স্মৃতিগুলো নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি ইউটিউবে এক সময় কাজ করতাম আর সেখানে আমার অনেক ভালো মনের আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতো।
এই পৃথিবীতে মানুষের ভালোবাসা পাওয়াটা হচ্ছে খুব কঠিন, তার চাইতে কঠিন হচ্ছে ভালোবাসাটা ধরে রাখা। আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি। জীবনে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, আপনাদের হারাতে চাই না। নিজের ব্যস্ততার সময়টা বা কাজের সময়টাই আপনাদের সাথে উপস্থাপন করি, আর সেটাই কিন্তু আপনারা ভালোবেসে দেখেন। সেই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গত ভিডিওটা যে আমি আপলোড করেছিলাম সেখানে একজন আপু তার মনের কথাগুলো আমার কাছে প্রকাশ করেছিল, একজন নিঃসন্তান মায়ের কথা। সেটা আমি পোস্ট করেছিলাম, অনেক অনেক আপুরা দোয়া করেছেন। চলুন আমরা সবাই মিলে সেই সব আপুদের জন্য দোয়া করি যারা নিঃসন্তান, একটা সন্তানের জন্য দিন রাত কান্না করেন আল্লাহর দরবারে। আল্লাহ যাতে তাদের মনের আশাগুলো পূরণ করেন, প্রতিটা মেয়ে যাতে মাতৃত্বের সুখ অনুভব করতে পারেন। আল্লাহ যাতে সবাইকে নেককার সন্তান দান করেন, আমিন। বোন, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। ধৈর্য হারা হইও না, আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহ কিন্তু তার বান্দাকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ যখন দিবে তার নিয়ামত তুমি নিয়ে শেষ করতে পারবে না। ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে থাকো। রান্নাঘর পরিষ্কার করার পাশাপাশি রান্নাঘরে যে টুকটাক কাজগুলো থাকে, মানে রান্না করার আগে যেগুলো করতে গেলে ঝামেলা মনে হয়, সেগুলো কিন্তু আমি করে রাখছি। এই যে দেখুন, আপেলের জারগুলোর মধ্যে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা রেখে দিলাম। এখন তেলের জারের মধ্যে তেলও রেখে দিচ্ছি। এগুলো যদি একটু আগে থেকে গুছিয়ে রাখি, মানে রান্নার আগে গুছিয়ে রাখি, রান্না করতে আসলে একদমই ঝামেলা মনে হয় না, রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। আশপাশের যে টাইলসগুলো আছে এই টাওয়ালটার সাহায্যে আমি মুছে দিচ্ছি, তেমন একটা ময়লা হয়নি। তারপরও এখন শীত, আমি দেখতেছি টাইলস বেয়ে বেয়ে পানি পড়ে, মানে টাইলস গামতেছে। শীত আসলেই দেখা যায় রুমের যে দেয়ালের রং থাকে সেগুলো গামে, তারপর রান্নাঘরের যে টাইলস, বাথরুমের টাইলস সবকিছুই কিন্তু গামে। ভেবেছিলাম কিছুদিন পর গ্রামে যাব, যে পরিমাণ শীত, শীতের কথা মনে হলে মনে হয় যে না বাসার ভিতরেই থাকি, কোথাও আর যাওয়ার দরকার নেই। বাচ্চারা তো যেখানে যায় অনেক বেশি আনন্দ করে খুশি থাকে, কষ্ট হয় আমার। যাওয়ার সময় 2-3 ব্যাগ টেনে নিয়ে যাও, আর শীতের মধ্যে কিন্তু ডাবল কাপড় লাগে। আবার আসার পর সেই কষ্ট, আর শীতের কষ্ট তো আছে, সে কথা ভাবলে কিন্তু আর যেতে ইচ্ছে করে না। কার এলাকায় কেমন শীত পড়েছে আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক খুশি হব। এখন আমি সিংয়ের উপরের যে রেকটা আছে সেটাই মুছে দিচ্ছি। থালা বাসনগুলো খুলে আর আজকে ওয়াশ করলাম না, কিছুদিন আগে ওয়াশ করেছিলাম। যদি প্রয়োজন পড়ে আবার কিছুদিন পরে আমি এটা ওয়াশ করব। আশপাশের যে জায়গাগুলো আছে সেটাই টাওয়ালের সাহায্যে মুছে দিলাম, কারণ এটা ধুতে গেলে অনেক ঝামেলা মনে হয়। প্লেটগুলো খুলে, আর এটা তো তেমন ব্যবহারও করা হয় না, আমি এটা সুন্দরের জন্য এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এখন যে তাকটা পরিষ্কার করছি এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, এটা কিন্তু হচ্ছে আমার কাউন্টার টপের উপরের যে তাকটা, এটার উপরে দেখুন বড় বড় বক্সগুলো রেখেছি, যেগুলো হয়তো সব সময় প্রয়োজন পড়ে না বা বেশি বেশি জিনিস রাখা হয়, এই তাকের মধ্যেই রাখি এলোমেলো, তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমার কিচেনে কোনো ক্যাবিনেট করা নেই, একদম ওপেন। অনেকে হয়তো বলতে পারেন আপু আপনি বাড়ি করেছেন, তাহলে কেন ক্যাবিনেট করেননি? আমি যখন বাড়িটা করি, একসাথে যখন বাড়ির কাজ করলে তখন কিন্তু অনেক টাকা খরচ হয়েছিল। একটা 4তলা বাড়ি বানাতে অনেক টাকার প্রয়োজন, সবাই জানেন। আর সম্পূর্ণ আমার হাজবেন্ডের টাকা দিয়ে এই বাড়িটা তৈরি করা হয়, তার খুব কষ্টের টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছে। আমার স্বপ্নটা পূরণ করেছে আর কি, নিজের একটা বাড়ি হবে, আমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তো বাড়ি করার পরে তো অবশ্যই ঝামেলা থাকে, তাড়াহুড়ো করে বাড়িতে উঠে যাই। তখন ভেবেছি যে পরে করে নিব, ওই পরে করতে করতে দেখা যায় করা হয়নি। এখন এই বাড়িতে থাকি বা না থাকি তারও কোনো নিশ্চয়তা নেই, সেই জন্য এইভাবেই ঝুলে আছে। এখন একটা কমেন্ট পড়বো। MS নিপাইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিপা বলছি নারায়ণগঞ্জ থেকে। আপু আমি তোমার সবগুলো ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। আমি প্রতিদিন তোমার কাজ দেখে তারপর আমার কাজগুলা করি। আপু তুমি আমার নামটা নিও। ধন্যবাদ জানাচ্ছি নিপা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের কমেন্টটা হচ্ছে মহিমা ফেরদৌস, আমার নামটা নিও প্রিয় আপু। আমি কিন্তু তোমার সকল ভিডিও দেখি, কখনো কমেন্ট করা হয়নি, আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না, অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ জানাচ্ছি আপু কমেন্ট করেছো। আরো ছোট্ট একটা কমেন্ট পড়ছি। তাইজুদ্দিন হোসেন আইডি থেকে আপু লিখেছিলেন আপুর নামটা পড়ার জন্য। আপু তোমার নামটা তো আমি জানি না, তোমার আইডির নামটাই বললাম। তুমি আমাকে সব সময় কমেন্ট করো, তোমার জন্য দোয়ার ভালোবাসা থাকবে।
2025 সালের ডিসেম্বরের 31 তারিখ আজকে। 26 সালকে আমরা বরণ করব, 25 সালকে বিদায় জানাবো। যে কোনো জিনিসই হোক, বিদায় জিনিসটা অনেক বেশি খারাপ, আমার কাছে অনেক বেশি মায়া লাগে। এই যে 25 সালটাকে বিদায় দিয়ে দিব, অনেকে আছে 26 সালকে বরণ করার জন্য অনেক বেশি আনন্দে থাকে। প্রতি বছরে আমি যখন এক একটা সালকে বিদায় করি, আমার কেন জানি অনেক বেশি মায়া লাগে, জানি না। মনে হয় যে এই সালটা তো জীবনে আর কোনোদিন ফিরিয়ে পাবো না। যতই মায়া লাগুক না কেন, 25 সালকে বিদায় জানিয়ে 26 সালকে তো বরণ করতেই হবে। মানে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়া। 25 সালে জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি, নিজের সাথে অনেক ঘটনা ঘটেছে। নতুন সালকে যাতে আমরা ভালো করে বরণ করতে পারি, সেই সাথে আল্লাহ যাতে আমাদের কপালে ভালো কিছু লিখে রাখেন, সেই দোয়াই আমরা করব। আর 2025 সালের শেষ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 26 সালে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। নতুন সালে আমরা যেমন অনেক কিছু পাই, পুরনো সালে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি। রাষ্ট্রীয়ভাবে আজকে আমাদের শোক দিবস। আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আমরা হারিয়েছি। উনার আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। মৃত্যু এক চিরন্তন সত্য, যে যত ক্ষমতাশালী হোক একদিন মৃত্যুকে বরণ করে নিতেই হবে। ছোটবেলা থেকে দেখেছি উনি রাজনীতি করেছেন, পুরো একটা দেশকে নিয়ন্ত্রণ করেছেন। একটা মহিলা হিসেবে পুরো দেশ চালানো এটা অনেক বড় একটা ব্যাপার, যদি সৎ পথে থেকে দেশ চালানো যায়। ভিডিও শুরুতে দেখেছেন কিছু জিরা ঢেলেছিলাম, কাজ করতে করতে কিন্তু জিরাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি ব্লেন্ড করে নিলাম, এখন একটা বক্সে করে রেখে দিব। আমি চেষ্টা করি বাসার মধ্যে জিরা ব্লেন্ড করে নিজেই তৈরি করার, তাতে করে তরকারির মধ্যে দিলে খুব সুন্দর একটা গ্রান ছড়ায়। আর বাজারের জিরাগুলো কোনো রকম গ্রানই থাকে না। নিজে তৈরি করে নিতে পারলে আমি মনে করি সবচেয়ে ভালো। একবার তৈরি করে নিতে পারলে কিন্তু মাস খানেক চলে যায়। বারবার কিন্তু রান্নাঘরের কাজগুলো করতে ইচ্ছে করে না। আমি চেষ্টা করি দেখে দেখে সবগুলো কাজ একদিনে গুছিয়ে রাখার, যাতে করে 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন আরাম করে থাকা যায়। এমনিতেই তো বাসার মধ্যে কাজের কমতি নেই যে রান্নাঘর নিয়ে সারাদিন পড়ে থাকবো। ধরেন আজকে রান্নাঘরটা পরিষ্কার করতেছি, বেডরুম বা ড্রয়িং রুম বা ডাইনিং রুমের দিকে কোনো ফোকাস করতে পারিনি। সেক্ষেত্রে পরের দিন গোছাতে গেলে দেখি পুরো ঘর এলোমেলো থাকে, বাচ্চাদের ঘর হলে যা হয় আর কি। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। ভিডিও শুরুতে দেখেছিলেন এই যে ম্যাটগুলো, এগুলোর মধ্যে আমি খাবার রান্না করে করে রাখি। অনেক দিন ধরে চাচ্ছিলাম এগুলো একটু ধুয়ে রাখি, সময় হচ্ছে না বা করব করব করে করা হচ্ছে না। আজকে একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন নেটের সাহায্যে ঘষে উপরে যে ময়লাটা আছে সেটাই তুলে নিলাম। আমি কি করি, রান্নাঘরে যে লুসনি বা টাওয়ালগুলো থাকে সেগুলো মাঝে মধ্যে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখি, পরে ব্যবহার করলে আরাম পাওয়া যায়। লুসনিগুলো দেখবেন অনেক দিন ব্যবহার করার পর একটু আটা আটা চলে আসে বা টাওয়ালের মধ্যে আটা আটা চলে আসে। মাসে 1 থেকে 2 বার অবশ্যই এই জিনিসগুলো পরিষ্কার করবেন। আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু জিনিসগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে। আমাদের বাঙালিদের নিয়ম হচ্ছে কোনো কিছু ধুয়ে রাখলে আমরা কি করি, রান্নাঘরের যে জানালার গ্রিল আছে সেগুলোর মধ্যে মেলে দিই। তো আমি কিন্তু তার ব্যতিক্রম না। এই যে দেখুন, রান্নাঘরের টাওয়াল বা এই যে লুসনিগুলো আমি এখানেই মেলে দিয়েছি। পরের দিন যখন রোদ উঠবে তখন আমি রোদে দিয়ে দিব, রোদে শুকিয়ে নিব। রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। আমরা যদি অনেক দিন পর পর ডিপ ক্লিন করি সেক্ষেত্রে কষ্টটা বেশি হয়, অনেক সময় লাগে পরিষ্কার করতে। মাঝে মধ্যে রান্নার পাশাপাশি রান্নাঘর পরিষ্কার করে নিলে ডিপ ক্লিন করতে গেলেও তেমন কষ্ট হয় না। আজকে কিন্তু আমি খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, তেমন কোনো কষ্ট হয়নি। এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। যে পরিষ্কার করেছি আবার অনেক দিন পর ডিপ ক্লিন করলেও হবে, মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে পরিষ্কার রাখবো। আমার বাচ্চাদের একটা অভ্যাস হচ্ছে কি, খাওয়া দাওয়ার আগে হোক বা পরে হোক ওরা হাতটা ধোয়ার জন্য রান্না করে চলে আসে। রুমে একটা বেসিন আছে, তারপর আমার বাথরুমে একটা বেসিন আছে, সেখানে হাত ধুতে যায় না, সব রান্নাঘরে আসে। সেই জন্য আমি এখানে একটা হ্যান্ড ওয়াশের জার রেখে দিই, যাতে করে খাওয়া দাওয়ার আগে হোক বা পরে হোক এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারে। আর আমি এতক্ষণ যে কাজ করলাম আমারও হাত পরিষ্কারের ব্যাপার আছে। রান্নাঘরে এত কাজ করি, হাতের কাছে থাকলে সাথে সাথে হাতটা এখানে ধুয়ে নিতে পারি।
পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি। নতুন বছরে সবাই পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে ভালো থাকতে পারি আর নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।